গত 15 বছরে শাসনের কিছু ভালো পদক্ষেপ থাকলেও আমরা দেখতে পাচ্ছি সেই পদক্ষেপগুলো ছাপিয়ে গেছে ব্যাপক দুর্নীতি, প্রতিশোধ, বিভক্তি এবং আপনার একই সাথে হলো রাজনৈতিক দলীয়করণ এবং একটা অলিগার্ক সৃষ্টি করা। তো এইটা একটা বিস্ফোরণ কিন্তু এই কোটা আন্দোলনের পরবর্তীতে যেটা হয়েছে। তো যে কোনো আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক সরকারের যে পরিণতি যেরকম হওয়া উচিত সেটাই তার হয়েছে। সে দেখা গেছে গত 3 দিন যদি আপনি খেয়াল করেন, 3 থেকে 4 দিন দেখবেন যে উনি সমস্ত তার যারা কোটারিভুক্ত দুর্নীতি, উনি নিজে প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে, তার পরিবার এবং তার যারা অলিগার্ক তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার সুযোগ দিয়েছেন। আর উনি ঘোরাক্ষরেও ওনার দলীয় যারা কর্মী, নেতাকর্মী যারা তাদেরকে জন্য সে সমস্ত অপকর্ম করেছে বিভিন্ন সময়ে, 18 নির্বাচন, আপনার 14 নির্বাচন, সর্বশেষ আমাদের যে নির্বাচনটা 2024-এও হলো, তো সব নির্বাচনে অপকর্ম করে যে নেতাকর্মীরা করেছে, তাকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে কিন্তু উনি গুণাক্ষরে বুঝতে দেয় নাই যে উনি পালাবেন। এবং গত কয়েকদিন আগে কিন্তু বলেছে যে শেখের বেটি কিন্তু পালায় না, অথচ উনি এইভাবে পালিয়ে যাবেন এবং আনপ্রিপেয়ার্ড অবস্থা রেখে যাবেন। এটা কিন্তু একটা আওয়ামী লীগের মতো একটি পুরনো দলের নেত্রীর পক্ষ থেকে কোনো কাঙ্ক্ষিত নয়। এবং পুরো বিষয়টাই দাঁড়াচ্ছে যে এই দলটা যে একটা দেউলিয়াতের দিকে নিয়ে গেছে, আওয়ামী লীগের যে গৌরবময় ইতিহাস একসময় ছিল সেখান থেকে যে একটা দেউলিয়ার দিকে নিয়ে গেছে, দুর্নীতিবাজ একটা প্রবণতা নিয়ে গেছে, সেটার বাস্তব পরিণতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই যে পরিস্থিতি, কিছু ক্ষেত্রে পুলিশের উপর জনগণের হামলার ঘটনা ঘটছে, মানে এই অবস্থায় আসলে করণীয় কী হতে পারে? জনগণ এবং যারা এখন গভর্নমেন্ট ফর্ম করতে চাচ্ছেন, যারা এই অবস্থাটাকে স্টেবল চান, তারা কী করবে? আমি মনে করি যে প্রথম যে কাজটি করা উচিত, আপনারা জানেন গত 15 বছরে আওয়ামী লীগের যে বা যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে দলীয় যারা পান্ডা ছিল এদেরকে কিন্তু ব্যাপকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া আছে, সবগুলো লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। এবং যার কাছে পাওয়া যাবে, এই মুহূর্তে সরকারের প্রথম প্রায়োরিটি হবে জিরো টলারেন্স এগেনস্ট টেরোরিজম অ্যান্ড করাপশন, প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। এবং ওইটার আলোকে সমস্ত জায়গায় সেভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে শুরু করে সরকারের যে পর্যায়ে ডিসিশন মেকিং, যারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলার সাথে জড়িত, সেখানে দেশপ্রেমিক এবং যারা বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছে যেসব কর্মকর্তা বেসরকারি পর্যায়ে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া উচিত ইমিডিয়েটলি। কারণ তা না হলে সরকার চালাতে সব পারবে না। কারণ যে পতিত স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে, তারা সবসময় চেষ্টা করবে সরকার যেন ফেল করে। সুতরাং এখানে তাদের ডিসিশন মেকিংয়ে আমাদের যারা ইতিমধ্যে শত শত কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে নিয়োগ করা উচিত। তৃতীয় কথা হলো যে কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করা উচিত। আমরা আগে একসময় আনসার বিডিপি যেটা ছিল, এটাকে কিভাবে স্থানীয় পর্যায়ে আমাদের যারা তরুণ ছাত্র নেতৃত্ব যারা কাজ করে তাদের লিডিংয়ে প্রত্যেকটা এলাকাতে তরুণরা মিলে একটা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা না ফিরে আসে। আর চতুর্থ যে বিষয়টা আমি মনে করি যে অগ্রাধিকার দেওয়া উচিত, সেটা হলো যে আপনার এই ডিজিটাল যে আপনার সিকিউরিটি ইস্যুটা, ট্র্যাকিং সিস্টেমটা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা উচিত, কোথায় কী ধরনের ঝুঁকি আছে ইমিডিয়েটলি যেন রিপোর্টেড হয়। যেটা বর্তমানে এটা সম্ভব, গুগল ম্যাপিং আছে, স্যাটেলাইট আছে, যে কোথায় সন্ত্রাসীরা একত্র হচ্ছে, কি হচ্ছে, তাদেরকে সার্ভেলেন্স করে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা ইমিডিয়েট যে মেকানিজম, কারণ বাংলাদেশের সামরিক বাহিনী চাইলেও প্রত্যেকটা এলাকায় তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সুতরাং ওই জায়গাটা আমি মনে করি এটা ব্যবস্থা নেওয়া উচিত। আর সবচেয়ে মনে রাখতে হবে যে পৃথিবীতে যে কোনো বিপ্লব স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে বিভিন্ন প্রপাগান্ডা চালাবে, বিভিন্ন ধরনের ফলস ইনফরমেশান দেবে, গুজব ছড়াবে, এগুলোর ব্যাপারে নাগরিকদের সচেতন হতে হবে। কার ইনফরমেশান কীভাবে আমি ছড়াচ্ছি, তার যে ফেসবুকে যখন একজন একটা মন্তব্য করছে, তার প্রোফাইলে দেখতে হবে যে গত এই ছাত্র আন্দোলনের সময় বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানুষ নিহত হয়েছে, যে ছাত্ররা নিহত হয়েছে, তাদের ব্যাপারে তার কোনো সে ছিল কিনা আমরা যেন দেখেই শেয়ার না করি। অনেক প্রপাগান্ডা চলবে, ইভেন টুইটারে প্রপাগান্ডা করতেছে ভারতের বিভিন্ন ব্যক্তি। সুতরাং এই পুরো জিনিসটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের যে পুরো ছাত্র আন্দোলনের অর্জনটা যুক্তরাষ্ট্র সহ, ভারত সহ আমাদের যারা অন্য বন্ধুপ্রতিম রাষ্ট্র, সবার কিন্তু পূর্ণ সমর্থন আছে এইটার উপরে। সুতরাং এই অর্জনটা কিন্তু নস্যাৎ হতে দেওয়া যাবে না। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ইতিমধ্যে বলেছে যে প্রত্যেকটি হত্যা, আহত হয়েছে হাজার হাজার, মারা গেছে শত শত, এইটার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং একেবারে স্বচ্ছ বিচার করতে নিশ্চিত করতে আমি মনে করি জাতিসংঘের উদ্যোগে দ্রুত
একটা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা উচিত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে, যেটা আমাদের বাংলাদেশে অপরাধ আদালতটা আছে, সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। পুলিশের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, তারা কর্মবিরতি পালনের কথাবার্তা বলতেছে, এই জায়গাটাতে কি করণীয় হতে পারে? পুলিশের কর্মবিরতি বা যা কিছু হয়, পুলিশে গত 15 বছরে যে দলীয়করণ করা হয়েছে প্রশাসনে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীতে, এই দলীয়করণের কারণে তাদের দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মে এত বেশি জড়িয়েছে, তারা নিজেরাই কিন্তু এখন সেইটার কারণে তারা ভীত অবস্থায়। সুতরাং পুলিশের কর্মবিরতি পালন, যারা কর্ম করবে না তাদেরকে সরাসরি কর্ম থেকে বের করে দেওয়া উচিত। কারণ আমার কথা হলো, যদি তুমি স্বচ্ছ থাকো, তো আমি যদি মানুষের প্রতি মানবাধিকার নিশ্চিত করি, তাহলে তো আমার ভয় পাওয়ার কিছু নাই। তাহলে যে এই ভয়টা পাবে, এবং এই যে পুলিশ প্রশাসন, আমি মনে করি একটা বড় অংশকে ইমিডিয়েট তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া উচিত। এবং আমরা মনে করি যারা চাকরিচ্যুত হয়েছে, পুলিশের অনেক কর্মকর্তা ছিল, এসপি পর্যায়ে ছিল, তাদেরকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া উচিত। এবং আপাতত যতক্ষণ পর্যন্ত পুলিশের পূর্ণাঙ্গ রিফর্ম না হয়, কমিউনিটি পুলিশিংকে জোরদার করা উচিত। বাংলাদেশের মানুষ, যারা মনে রাখতে হবে, সাধারণ মানুষ এখন লুটপাট করছে না, এরা করছে সন্ত্রাসী। থানা লুটপাট সাধারণ মানুষ করে নেয়, কারণ সাধারণ মানুষের বন্দুক দরকার নেই, সাধারণ মানুষের অস্ত্র দরকার নেই। সুতরাং যারা এটা করতেছে তারা হলো সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসীদেরকে সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনাকে প্রতিরোধ করতে হবে। এবং সেখানে আমি মনে করি যে দ্রুত এখানে আমরা যত বেশি আধুনিক প্রযুক্তি ইউজ করতে পারবো, স্যাটেলাইট প্রযুক্তি ইউজ করতে পারবো, মোবাইল ট্র্যাকিং করতে পারবো, সন্ত্রাসীরা যারা এক ধরনের দেখবেন যে সন্ত্রাসীরা হাইড আউট যখন করতেছে বিভিন্ন জায়গায়, ওই হাইড আউটগুলোকে যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি, প্রিএমটিভ অ্যাটাক, এখন এটা বাংলাদেশে সম্ভব কেন? আমরা কিন্তু জঙ্গি নিধনে কিন্তু বাংলাদেশে একটা বড় সাফল্য আছে। তো সেই সাফল্যটাকে কাজে লেগে কিন্তু আমরা এখন সেই যারা এটা মূলত করেছে তাদেরকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি মনে করি আজকে এবং মানে দ্রুত, আমি মনে করি আজকের ভিতরে আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে, দ্রুত এবং ইয়ে করা উচিত। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রেস্টোর করা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে এটাকে কীভাবে দ্রুত নিউট্রালাইজ করা যায়। এবং সেটা একই সাথে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে কিন্তু আমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এখানে আমাদেরকে একটা স্বচ্ছ আর্থিক ব্যবস্থা কীভাবে দ্রুত, যেটা মানুষের দ্রব্যমূল্য প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে, মানুষের অনেক দারিদ্র অবস্থা, তাদের অর্থনৈতিক কার্যক্রমে ফিরে আনা যায় কীভাবে, আর্থিক খাতে যারা বিদেশ থেকে রেমিটেন্স যেন আমাদের ভাই বোনদেরকে আবার আহ্বান করা, যেন ফর্মাল চ্যানেলে তারা পাঠায়। এবং কিছু ব্যাংকে একেবারেই বিলুপ্ত করে দেওয়া উচিত, যে ব্যাংকগুলো দুর্নীতির একটা চরম আখড়াতে পরিণত হয়েছে। এবং কিছু ব্যাংক যারা দুর্নীতি চরম আখড়ায় পরিণত হলেও, সেই ব্যাংকগুলো এখনও মানুষের রিলায়েবল, লাইক আপনি যদি দেখেন ট্রাস্ট ব্যাংক আছে অথবা ইসলামী ব্যাংক আছে, এরকম ব্যাংকগুলোকে আমাদের আবার পূর্ণাঙ্গ নতুন সেট আপ দিয়ে আমাদেরকে, যারা প্রফেশনাল ব্যাংকার, তাদেরকে দেওয়া উচিত। আর বাংলাদেশ ব্যাংককে আমি বলতে পারি, বাংলাদেশ ব্যাংকের একটা বড় রিফর্ম করা উচিত। যারা ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা স্বচ্ছভাবে কাজ করেছে তাদেরকে প্রমোটেড করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।